এসএসসি এমসিকিউ সমাধানের সপ্তম অধ্যায়ে সবাইকে স্বাগতম। এই অধ্যায়ের আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো তোমরা দেখলেই বুঝবা, বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময়ে এসেছে। চলো এগুলো কিভাবে সহজে আমরা সমাধান করতে পারি সেগুলো একে একে জেনে নেই। দেখো, প্রথম প্রশ্ন, কোনটি আগে জারিত হবে? এই প্রশ্নটি একটু ট্রিকি একটা কোশ্চেন। এটা সাধারণত অষ্টম অধ্যায়ের প্রশ্ন হলেও সপ্তম অধ্যায়ের সাথে প্রাসঙ্গিক, যার কারণে এটা দেওয়া হয়েছে। তো এটার জন্য আমাদের একটা ইনফরমেশন জানতে হবে। হ্যাঁ, সেটা হলো নাইট্রেট সালফেট ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং হাইড্রক্সিল। এই প্রশ্নটি অ্যান্সার করার জন্য আমাদের এই যে আয়নগুলো দেখছো, এই আয়নগুলো সঠিকভাবে এর সিরিজটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, এই সিরিজটা জেনে আমার লাভ কি, যে এই আয়নগুলোর মধ্যে যে আয়নটি সবার নিচে সেটি আগে জারিত হবে। জারিত হওয়া মানে কি স্যার? জারিত হওয়া মানে কি জানো? জারিত হওয়া মানে ইলেকট্রন ত্যাগ করা। ইলেকট্রন ত্যাগ করলে কেউ সে জারিত হয়। তো এই সিরিজটার ভিতরে যে আয়নটা সবার নিচে আছে তাহলে সেটি আগে জারিত হবে। তাহলে সেই অনুযায়ী সবার নিচে কে আছে বলো? হাইড্রক্সিল আয়ন। তাহলে এই হাইড্রক্সিল আয়ন হলো আমাদের এই প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, এখানে যে আয়নগুলো দিছে, যদি ক্রোম তৈরি করতে বলতো তাহলে এই চারটার ক্রোম কি হতো বলো তো? চারটার ক্রোম কিভাবে হতো? ক্রোম অনেক সময় ক্রোম আকারেও দিতে বলে। তাহলে হাইড্রক্সিল আয়ন সবার আগে, তারপরে এদের মধ্যে কে আছে? আয়োডিন আছে? নাই। ব্রোমিন নাই। ক্লোরিন আছে, তাহলে এরপরে হতো ক্লোরিন। ক্লোরিনের পরে হতো সালফেট, এরপরে হতো নাইট্রেট। যদি আমরা সিরিয়ালি বলার চেষ্টা করি যে প্রথমে কে আগে জারিত হবে, তারপরে কে জারিত হবে, তারপরে কে জারিত হবে, তারপরে কে জারিত হবে, এই জাতীয় প্রশ্নের অ্যান্সারের জন্য এই ক্রম চাই। এই ক্রমটা আমরা এইভাবে খেয়াল রাখতে পারি। সবচাইতে বেস্ট হলো এই সিরিজটা মনে রাখা, নাইট্রেট সালফেট ক্লোরিন ব্রোমিন আয়োডিন হাইড্রক্সিল। নাইট্রেট সালফেট ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং হাইড্রক্সিল। ওকে, নেক্সট দেখো, এই বিক্রিয়ায় বলতেছে যে কোনটির বিজারণ ঘটে। বিক্রিয়াটি একটু দেখো, যে SN4+ আয়রন 2+, SN2+, তারপরে আয়রনের 3+। এখানে জারণ আর বিজারণের কথা বলছে। হ্যাঁ, তো জারণ বিজারণ মনে রাখার জন্য সহজ অনেকগুলো, অনেক স্যার অনেকভাবে পড়ায়। তো আমি যেটা পড়াই একটু কৌশলটা খেয়াল করো, দেখো তোমার কাছে বিষয়টা ইজি হবে। যে বিক্রিয়কে জারণ সংখ্যা যাই থাক, যদি উৎপাদে গিয়ে সেই জারণ সংখ্যার মানটা বেড়ে যায় তাহলে বুঝে নেবা সেখানে জারণ ঘটেছে। আর যদি বিক্রিয়কের থেকে উৎপাদে গিয়ে জারণ সংখ্যার মান কমে যায় তাহলে বিজারণ ঘটেছে। সহজ করে যদি বলি যে বিক্রিয়ক থেকে কি সংখ্যা? জারণ সংখ্যা, কিন্তু জারণ সংখ্যা মানে এই যে প্লাস গুলো লেখা আছে না উপরে, এইগুলোকে জারণ সংখ্যা বলে। তো জারণ সংখ্যা যদি বিক্রিয়ক হতে বেশি হয়, বিক্রিয়কের চাইতেও বেশি, তাহলে বুঝে নিবা সেখানে জারণ ঘটে। জারণ ঘটে। আর যদি বিক্রিয়ক হতে কম হয়, মানে বিক্রিয়কের চাইতে উৎপাদে গিয়ে কম হয়েছে, তার মানে সেটা বিজারণ। এইটুকু মনে রাখলেই এখন দ্বিধাপ এই অ্যান্সারগুলো আমরা করতে পারবো। একটু খেয়াল করে দেখো, এখানে কমছে কার?
এখানে 4+ থেকে 2+, আর 2+ থেকে 3+, তার মানে কমছে কার? এটার কমছে না, এইটার কমছে না। এটা 4+ ছিল, এখানে গিয়ে দেখো হয়েছে 2+, তার মানে কি জারণ সংখ্যা কমে গেছে। আর কমে যাওয়া মানে কি বললাম? বিজারণ। তাহলে কার বিজারণ ঘটেছে? SN4+ এর বিজারণ ঘটেছে। ঠিক আছে, নেক্সট, কোনটি বিজারক পদার্থ? এই জারক বিজারকের সাথে একটু তোমরা যদি জারণ বিজারণ বুঝে ফেলো, তাহলে জারক বিজারকটা বোঝা আরো সহজ। জারক আর বিজারক এইটা আগে বুঝে নিতে হবে। দেখো, জারক আর বিজারক, জারকে কি ঘটায়? বিজারণ ঘটায়। জারক সবসময় বিজারণ ঘটায়, আর বিজারক সবসময় জারণ ঘটায়। আর জারণ ঘটে কিভাবে? জারণ ঘটে ইলেকট্রন ত্যাগ করে, আর বিজারণ ঘটে কি করে? ইলেকট্রন গ্রহণ করে। দেখো তো, এইটুকু কথা তোমরা পারবা না? এইটুকু মনে রাখতে পারবা না? এখন খেয়াল করো, কোনটি বিজারক পদার্থ? তাহলে বিজারককে যে জারণ ঘটাবে, জারণ ঘটাবে, যে জারণ ঘটাবে কিভাবে? ইলেকট্রন ত্যাগ করে। এখানে ম্যাগনেসিয়াম 2+ এর কথা বলছে। ম্যাগনেসিয়াম 2+ কি আগেই তো ইলেকট্রন কাউকে দিয়ে দিছে? তার পক্ষে তো আর ইলেকট্রন ত্যাগ করা সম্ভব না, কারণ তার যোজনী দুইটা প্লাস অলরেডি আছে। আয়রন 2+, আয়রনের যোজনী, যদি সে আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে 2+ হয়। এখন এই 2+, যদি সে চায় সে আরো একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তখন সে 3+ হয়। ক্যালসিয়ামের পক্ষে আর ইলেকট্রন ত্যাগ করা সম্ভব না, কারণ যোজনী দুইটা ত্যাগ করে ফেলছে। জিঙ্কের যোজনীয় 2, সেও 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে। তার মানে আমাদের অ্যান্সার হলো এটা। এখানে এইরকম হওয়ার কারণ কি স্যার? তোমরা ইতিমধ্যে আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে অলরেডি জানবা যে আয়রনের যোজনী হলো 2টা, 2 অথবা 3। যখন সে 2টা ইলেকট্রন ত্যাগ করবে 2+, আর ওই 2+ থেকে যখন আরো একটা ইলেকট্রন ত্যাগ করবে তখন সে 3+। তার মানে ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা এখানে শুধুমাত্র আয়রন 2+ এর আছে, এই কারণে ওইটাই হলো বিজারক। নেক্সট, কোনটি জারক? কি বললাম? জারক মানে যে বিজারণ ঘটায়। বিজারণ ঘটায় মানে কি? যে ইলেকট্রন গ্রহণ করে। কারণ কার ইলেকট্রন গ্রহণ করার মতো ক্ষমতা আছে? এর 2টা ক্ষমতা আছে, 2টা অলরেডি গ্রহণ করে ফেলছে, তখন এটা বাদ। ক্লোরিন একটা গ্রহণ করার ক্ষমতা, গ্রহণ করে ফেলছে। ধাতু কখনো ইলেকট্রন গ্রহণ করে না, ও ধাতু কি করে? ধাতু ইলেকট্রন ত্যাগ করে, তার মানে এটাও বাদ। তাহলে অ্যান্সার হলো এটা। ব্যাখ্যা চাও? ব্যাখ্যা দেই। কপারের যোজনী কত? কপারের যোজনী 1 অথবা 2। তাহলে কপার যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে তখন কপার প্লাস, যখন কপার 2টা ইলেকট্রন ত্যাগ করবে তখন কপার 2+। অথবা এভাবে বলতে পারি যে কপার প্লাস আরও একটা ইলেকট্রন যখন ত্যাগ করবে তখন সে কপার 2+ হবে। অর্থাৎ কপার 2+ দুইভাবে, এই দুইভাবে কপার 2+ হতে পারে। তো এখানে আমার প্রশ্নটা কি? জারক পদার্থ, জারক পদার্থ কোনটা? জারক পদার্থ কোনটা? জারক পদার্থ হলো যে বিজারণ ঘটায়, সে হলো জারক পদার্থ। আর বিজারণ ঘটে কিভাবে? ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে। তাই আমি আগেই বলছি ধাতু কখনো ইলেকট্রন গ্রহণ করবে না, ত্যাগ করবে। এই দুইজন অলরেডি ইলেকট্রন গ্রহণ করে আছে। এখন কপার প্লাস, এই কপার প্লাসকে যদি তুমি একটা ইলেকট্রন ফেরত দাও, কারণ সে একটা ত্যাগ করছিল, ফেরত দিলে কি হবে? সে এটা গ্রহণ করে আবার মুক্ত কপারে পরিণত হবে। ঠিক আছে, এই কারণে এটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, এই বিক্রিয়াতে আয়রনের ভূমিকা কি? চলো দেখি আয়রনের ভূমিকা কি। আয়রন প্লাস কপার সালফেট, আয়রন সালফেট প্লাস কপার। দেখো, তাহলে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি কপার 2+, সালফেট 2-, এভাবে আয়রন 2+, কারণ সালফেটের জারণ সংখ্যা -2, ওই জন্য আয়রনের হবে +2, কপার 0। এখন দেখো তো,
উভয় পক্ষে জারণ বিজারণ মানের পরিবর্তন হয়েছে কার কার, তাদেরকে আমরা রাখবো, আর যাদের সমান আছে তাদেরকে বাদ। এইখানে একটু খেয়াল করো, সালফেটের এখানে কি, এখানে কি, দুই পাশেই কি জারণ সংখ্যা সমান। তার মানে সালফেট হলো এই বিক্রিয়ার জন্য দর্শকায়ন, তার কোনো ভূমিকা নাই জারণ বিজারণে। তাহলে ওটা বাদ দিয়ে আমরা লিখি আয়রন 0, কপার 2+, এ পাশে আছে আয়রন 2+ আর কপার 0। কি বলছিলাম মনে পড়ে কিনা, যে জারণ সংখ্যা যদি বিক্রিয়কের চাইতে উৎপাদে গিয়ে বেড়ে যায় তার মানে সেটা হলো জারণ বিক্রিয়া, আর যদি কমে যায় +2 থেকে 0 তার মানে সেটা হলো বিজারণ বিক্রিয়া। শুধু তাই না, আরো একটা ইনফরমেশন বলছিলাম, যে জারণ ঘটায় তাকে বলা হয় বিজারক, আর যে বিজারণ ঘটায় তাকে বলা হয় জারক। এখন আমার প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নে কি বলছিল যে বিক্রিয়ায় আয়রনের ভূমিকা কি, তাহলে এই যে আয়রনের ভূমিকা কি বলতো, সে একটা বিজারক, এই হলো বিজারক, এটা অ্যান্সার। যে পারে সে সব পারে, শুধু বুঝে বুঝে করতে হবে বাবা। নেক্সট দেখো এখানে কি বলতেছে, কোনটি শুধু জারক হিসেবে কাজ করে। তার মানে কি জারক হিসেবে কাজ করে, জারক কারা, জারক হিসেবে কাজ করবে, আর বিজারক। আমরা আবার একটু লিখি, জারক কি করবে, জারক বিজারণ ঘটাবে, আর বিজারক জারণ ঘটাবে। ওকে, আচ্ছা, তাহলে জারণ ঘটে কিভাবে, ইলেকট্রন ত্যাগ করে। বিজারণ ঘটে কিভাবে, ইলেকট্রন গ্রহণ করে। ওকে, এখন দেখো এই মৌলগুলোর ক্ষেত্রে আমরা একটু চিন্তা করে দেখি। আয়রন 2+ কে যদি তুমি 2টা ইলেকট্রন ফেরত দাও, সে 2টা ইলেকট্রন গ্রহণ করে আয়রন 0 হবে। আবার আয়রন 2+ কে যখন তুমি আরো একটা ইলেকট্রন এখান থেকে ত্যাগ করাবা, তখন সে আয়রন 3+ হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে কি দাঁড়াচ্ছে বলো, সে জারণও ঘটাচ্ছে বিজারণও ঘটাচ্ছে। এই যে যখন সে গ্রহণ করতেছে তখন সে জারক, অর্থাৎ এই সময়ের জন্য সে জারক, আর এই সময়ের জন্য সে বিজারক। তার মানে এই অপশনটা বাদ। প্রশ্নে বলছে শুধু জারক হিসেবে কাজ করতে হবে। কপারের ক্ষেত্রে একটু উপরে লিখি, কপার প্লাস আছে, যদি তুমি তাকে একটা ইলেকট্রন দাও সে মুক্ত কপার হয়ে যাবে, অথবা কপার প্লাসের থেকে যখন আরো একটা ইলেকট্রন তুমি ত্যাগ করবা তখন কপার 2+ হবে। তার মানে কি সে জারক বিজারক দুইটা হিসেবেই কাজ করে। টিনের ক্ষেত্রে যাও, SN2+, তাকে যদি 2টা ইলেকট্রন ফেরত দাও তাহলে টিন মুক্ত হয়ে যাবে। আবার SN2+ থেকে যখন আরো একটা ইলেকট্রন ত্যাগ করাবা তখন টিন 4+ হয়ে যাবে। তার মানে এখানেও সে জারক বিজারক হিসেবে কাজ করবে। কিন্তু এইটা হলো আমার অ্যান্সার, শুধু জারক কেন, আয়রন 3+ এর পক্ষে ইলেকট্রন ত্যাগ সম্ভব নয়, আর যার ইলেকট্রন ত্যাগ করা সম্ভব না তাকে আমরা কি বলবো, ইলেকট্রন ত্যাগ যদি সম্ভব না হয় তাহলে অবশ্যই এটি বিজারক নয়। তাহলে বিজারক যদি না হয় তার মানে আয়রন 3+ কি শুধু জারক, কারণ সে একটাও গ্রহণ করতে পারবে 3টাও গ্রহণ করতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে এটা হলো একটি জারক, তাহলে অ্যান্সার হলো এটা 3+। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো।
কোনটির জারণ সম্ভব? জারণ সম্ভব মানে কি? ইলেকট্রন ত্যাগ করা সম্ভব। তাহলে দেখো কপারের 2+ আছে, অলরেডি 2টা ত্যাগ করে ফেলছে, এত সম্ভব না, কারণ কপারের যোজনী 1 আর 2। আয়রনের 2 আর 3 সর্বোচ্চ যোজনী দেখা যাচ্ছে, তার মানে তার জন্য ত্যাগ করা সম্ভব না। টিনের 2, 4 দুইটাই হতে পারে, তবে এখানে 4 দেখাচ্ছে, তারও ত্যাগ করা সম্ভব না। তাহলে এইটার সম্ভব, এটা হলো অ্যান্সার। কেন? কারণ আয়রন 2+ সে আরও একটা ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3+ হতে পারে। ঠিক আছে, এই কারণে এটা অ্যান্সার। নেক্সট, NaO2 যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত? আচ্ছা, অক্সিজেন এর জারণ সংখ্যা এটা আমাদের বইতে পেজ নাম্বার 149 ভালো করে পড়ে দেখবে, একটা টেবিল দেওয়া আছে, ওখানে স্পষ্ট করে লেখা আছে অক্সিজেন যদি অক্সাইড গঠন করে, তাহলে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -2। পার অক্সাইড যখন গঠন করবে তখন হয়ে যাবে -1। আর সুপার অক্সাইড গঠন করবে যখন, সুপার অক্সাইড হলে -½ আমরা এভাবে লিখতে পারি, অথবা এরকম লিখতে পারি। তো প্রশ্ন হলো যে অক্সিজেনের যে 3টা যৌগ, আমরা সোডিয়াম দিয়ে একটু দেখাই। দেখো, সোডিয়াম এর যোজনী 1, অক্সিজেনের 2, তাহলে Na2O, এটা হলো সোডিয়াম অক্সাইড। যখন Na2O2 লিখবো তখন এটাকে বলা হবে পার অক্সাইড, আর যখন NaO2 লিখবো তখন বলা হয় সুপার অক্সাইড। তাহলে কোন ক্যাটাগরিতে পড়তেছে এটা? এটি হলো সোডিয়াম সুপার অক্সাইড। ঠিক আছে, সোডিয়াম সুপার অক্সাইড। তাহলে যোজনী কত, এর জারণ সংখ্যা হলো -0.5। আশা করি বুঝেছো। নেক্সট, এটাই বলছিলাম, দেখো সোডিয়ামের যোজনী যেমন 1, পটাশিয়ামের যোজনীও কিন্তু 1, তার মানে এখানে লেখা আছে K2O2। একটু খেয়াল করে দেখো তো আমি এখানে কি লিখছিলাম। এই যে এখানে কি লিখছিলাম দেখো, Na2O2, ঠিক একই রকম এখানে লেখা হয়েছে K2O2, মানে এটা হলো পটাশিয়াম পার অক্সাইড। তাহলে পার অক্সাইড যৌগে যোজনী কত, জারণ সংখ্যা কত হয়? -1 হয়, এটা অ্যান্সার। নেক্সট, ক্যালসিয়াম হাইড্রাইড। তাহলে ক্যালসিয়াম আর হাইড্রোজেন, তাহলে ক্যালসিয়ামের যোজনী 2, এখানে 2, এখানে 1, তাহলে 1 লেখা লাগে না, এই জন্য আমরা লিখি CaH2। তাহলে এই যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? খেয়াল করো, হাইড্রোজেনের জারণ সংখ্যা কিন্তু 2 রকম। সেটি কত? +1ও হতে পারে, -1ও হতে পারে। তো প্রশ্ন হলো +1 কখন হয়? প্লাস হবে তখন যখন হাইড্রোজেন কোনো অধাতুর সঙ্গে কানেক্ট থাকবে। ঠিক আছে, আর হাইড্রোজেন যখন কোনো ধাতুর সঙ্গে কানেক্ট থাকবে তখন কিন্তু -1। তাহলে এই হিসাবে আমরা শর্টকাট বলে দিতে পারি, যেহেতু ক্যালসিয়াম একটি ধাতু, তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা হলো -1। এখন তোমরা যদি বলো স্যার একটু প্রমাণ করেন, প্রমাণ করে দেই, চলো। প্রমাণটা হলো ক্যালসিয়ামের জারণ সংখ্যা বা যোজনী যেহেতু 2, তার মানে ক্যালসিয়াম ইলেকট্রন ত্যাগ করে, তার মানে তার জারণ সংখ্যা +2। তাহলে সূত্র কি বলে যে +2 প্লাস হাইড্রোজেনের আমি ধরে নিলাম x, হাইড্রোজেন আছে 2টা, তাহলে x × 2, আর টোটাল যৌগের জারণ সংখ্যা কত হয়? 0 হয়। তাহলে এখন হিসাব করো যে 2 + 2x = 0, তাহলে 2x = -2, তাহলে x = -2/2, তার মানে x = -1। এই হলো অ্যান্সার। ওকে, কি কারণে -1 বুঝতেছো? ওকে, নেক্সট, কোন যৌগে সালফারের জারণ সংখ্যা +4? সালফারের জারণ সংখ্যা +4। চলো আমরা এবার একটু
যেহেতু এমসিকিউ করতেছি একটু শর্টকাট টেকনিক শিখি। হ্যাঁ, দেখো অক্সিজেনের জারণ সংখ্যা -2, অক্সিজেন আছে কয়টা? -4, তার মানে টোটাল অক্সিজেনের জন্য জারণ সংখ্যা হবে -8। আর আরেকটা রুলস আমরা কি জানছিলাম, যে একটা যৌগের মোট জারণ সংখ্যা হয় -2, মোট জারণ সংখ্যা হয় 0। তাহলে এই টোটাল যৌগটা জারণ সংখ্যা 0, তাহলে এর ভিতরে 3টা উপাদান আছে, তার মধ্যে একটার যদি -8 হয়, তার মানে বাকি 2টা মিলে +8 হতে হবে। দেখো, তাহলে এখানে হাইড্রোজেন আছে 2টা, তাহলে হাইড্রোজেনের +2, 2টার জন্য +2, তাহলে একটা সালফারের জন্য অবশ্যই এখানে +6 হতে হবে। তার মানে এই যৌগে, সালফিউরিক অ্যাসিড যৌগে সালফারের জারণ সংখ্যা হলো +4, +6, কিন্তু আমার প্রশ্নে বলছে জারণ সংখ্যা হতে হবে +4। তাহলে চলো খুঁজি। এখানে দেখো অক্সিজেন আছে 3টা, অক্সিজেন আছে 3টা, তাহলে 3 দুগুণে 6, তাহলে -6। হাইড্রোজেন আছে 2টা, তার মানে +2, তাহলে একটা সালফার +4। এই যে আমরা অপশন কিন্তু পেয়ে গেছি, এই যে সালফারের, সালফার অ্যান্সার হলো এটা। এখন যদি বলো যে স্যার বাকিগুলো প্রমাণ করেন, চলো একটু প্রমাণ করে দেখি কেন। এখানে হাইড্রোজেন আর সালফার কি বলছিলাম, হাইড্রোজেনের 2টা আছে, তার মানে +2, তাহলে এই সালফারের জন্য হলো -2, কারণ 2টা মিলে রেজাল্ট 0 হতে হবে। এখানে দেখো, এইখানে দেখো যেহেতু এটা আয়ন, তাহলে আয়নের জন্য এই যে মানটা এই মানের সাথে মিলতে হবে। তাহলে এখানে অক্সিজেন আছে 4টা, -8, এটা সমান রেজাল্ট হতে হবে -2। তাহলে দেখো তো এখানে কত যোগ করলে রেজাল্ট -2 হয়? অবশ্যই এখানে +6 হতে হবে, কারণ +6 -8 যদি আমরা হিসাব করি, তাহলে -8 থেকে +6 বাদ গেলে -2 থাকে, তার মানে সালফারের জারণ সংখ্যা এখানে +6। তাহলে আমাদের অপশনে যেহেতু +4 এর কথা বলছে, তার মানে অ্যান্সার হলো, এটার নাম কি জানো তো? এইটার নাম হলো এটা হলো সালফিউরিক অ্যাসিড, আর এটা হলো সালফিউরাস অ্যাসিড। ঠিক আছে, সালফিউরাস, এটা হলো সালফিউরিক। অলিয়ামে সালফারের জারণ সংখ্যা কত? অলিয়ামটা কি আবার? অলিয়াম, দেখো সালফিউরিক অ্যাসিড আমরা চিনি, এই সালফিউরিক অ্যাসিডের সাথে যখন অতিরিক্ত সালফার ট্রাইঅক্সাইড যুক্ত করা হয়, তখন আমরা এইরকম একটা যৌগ পাই। দেখো H2S2O7, এইটার নাম মানে যদি কেমিক্যাল নাম লিখি, এটা হলো পাইরো সালফিউরিক অ্যাসিড, পাইরো সালফিউরিক অ্যাসিড, এটাকে আমরা সংক্ষেপে বলি অলিয়াম। ওকে, তাহলে অলিয়াম আমরা পেয়ে গেলাম। অলিয়ামটা কি? এইটা। এখন অলিয়ামে কি বলছে? সালফারের জারণ সংখ্যা চেয়েছে, সালফারের, অলিয়ামে সালফারের হাইড্রোজেন 2টা, সালফার 2টা, অক্সিজেন হলো 7টা। একটু খেয়াল করো, আমরা শর্টকাটই করি। অক্সিজেনের জারণ সংখ্যা, টোটাল জারণ সংখ্যা হবে 0, এটা মাথায় রেখো। অক্সিজেন আসছে 7টা, তার মানে কত? -14। হাইড্রোজেনের কত? 2টা আছে, তার মানে +2, তাহলে বা -14 আছে, +2 পেয়েছি, তাহলে মানে এইটাতে আমাকে লাগবে 12। তাহলে 2টা সালফারের জন্য হলো +12, তাহলে একটা সালফারের জন্য কত? তাহলে +12কে 2 দ্বারা ভাগ দাও, +6। কই, এই হলো অ্যান্সার, +6। ঠিক আছে, তোমরা চাইলে যেভাবে নিয়ম অনুযায়ী করার, একটু আগে যেভাবে করে দিলাম ওভাবে করতে পারো। এটা যেহেতু এমসিকিউ, শর্টকাট শিখতে হবে আমাদের। নেক্সট, কোন যৌগে ফসফরাসের জারণ সংখ্যা এখানে হবে +3? এটা ঠিক করে নিও, ফসফরাসের জারণ সংখ্যা +3। দেখো এখানে অক্সিজেন আছে 3টা, তার মানে -6, তার মানে এখানে ব্যালেন্স করতে হলে কি লাগবে? +6 না, সরি, এখানে আমার প্রশ্নটা হবে -3,
তো এখানে -6 অক্সিজেন, 3টা অক্সিজেনের -6, তাহলে এই ব্যালেন্স করতে হলে আমার এখানে +6 লাগে, নাহলে তো 0 হয় না। এই +6 কয়জনের? 2 জনের। তাহলে একটা ফসফরাসের এখানে কত? +3। একটু বুঝে বুঝে নিও। এখন দেখো ক্লোরিন আছে 5টা, আমরা জানি ক্লোরিনের জারণ সংখ্যা -1, তাহলে 5টার জন্য -5, একটাই এখানে ফসফরাস আছে, তার মানে ওর একার জন্য হবে +5। তাহলে প্রথম যৌগে পাইলাম ফসফরাসের +3, দ্বিতীয় যৌগে পাইলাম +5। এখানে দেখি কি অবস্থা। অক্সিজেন আছে 4টা, তার মানে -8, হাইড্রোজেন 3টা, +3, তার মানে -8কে 0 বানাইতে হলে আমার অবশ্যই ফসফরাসের লাগে +5। ঠিক আছে, কিন্তু প্রশ্নে বলছে -3, তার মানে আমার এখন পর্যন্ত পাই নাই যেহেতু, এটা অ্যান্সার। একটু মিলাই নাও। হাইড্রোজেন আছে 3টা, তার মানে +3, 3টার জন্য। তাহলে একটাকে ফসফরাস দিয়ে ওটা ব্যালেন্স করতে হলে অবশ্যই এখানে -3 লাগে। এই যে দেখছো, হাইড্রোজেন অধাতুর সঙ্গে কানেক্টেড, ওই জন্য কিন্তু সব জায়গায় দেখো +1 ব্যবহার হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? 3 নম্বর, ফসফিন। ওকে, দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। এইটাকে বলা হয় ব্লিস। কি বলে? ব্লিস বা ব্লিচিং পাউডার। ব্লিচ বা ব্লিচিং পাউডার। তো এই ব্লিচিং পাউডার যৌগে দেখো 2টা ক্লোরিন 2 জায়গায় আছে। ক্যালসিয়াম, এটার নাম হলো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। এর নামটা মনে অনেক সময় রাসায়নিক নামটা দেয়, কি বললাম? ক্যালসিয়াম, ক্যালসিয়াম ক্লোরো, তারপরে হলো হাইপোক্লোরাইট, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। তো এই যৌগে আমরা যৌগটাকে যদি একটু ভেঙে নিই, তাহলে দেখো এখানে ক্যালসিয়াম একটা, তারপরে OCl একটা, Cl একটা। তাহলে ক্যালসিয়ামের জারণ সংখ্যা আমরা জানি +2, তার মানে এটার হলো -1, আর এই টোটালটার হলো -1। তার মানে এই যে বিষয়টা, এইটা হলো একটা আয়ন বা যৌগমূলক। কোন যৌগমূলক? হাইপোক্লোরাইট। এই আয়নটার নাম হাইপোক্লোরাইট আয়ন। হাইপোক্লোরাইট আয়ন কোনটা? এটা। এখন এই হাইপোক্লোরাইট আয়নে ক্লোরিনের জারণ মান বের করতে হবে। দেখো তো, আমি ধরে নিলাম ক্লোরিনের আমরা জানি যে x ধরে নিচ্ছি, অক্সিজেনের -2, আর রেজাল্ট হবে কার সমান? -1 এর সমান। তার মানে x এর মান কত বলো তো? x এর মান কত? -1, আর এই -2 দিকে গেলে +2, তার মানে +1। তার মানে x এর মান হলো +1। এখন হিসাব করে দেখো, এই যে লাস্টের ক্লোরিনের জারণ সংখ্যা -1, আর এই মাঝের যে ক্লোরিনটা আছে তার জারণ সংখ্যা হলো +1। খেয়াল করেছো? যারা বোঝো না আবার টেনে টেনে দেখবা। তাহলে এখন বোঝো আমাদের অ্যান্সারটা কি হবে। ক্লোরিনের জারণ সংখ্যা কত? যেহেতু ক্লোরিন প্রথমে একটা ক্লোরিন, এইটার জন্য হলো +1, আর এই ক্লোরিনটার জন্য হলো -1। তাহলে +1 -1, এইটা হলো অ্যান্সার। বুঝো নাই? আবার টেনে দেখো, ইনশাল্লাহ বুঝবা। নেক্সট, কোনটি রেডক্স বিক্রিয়া? রেডক্স বিক্রিয়া কোনটা? তো যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান হয় সেটাই তো রেডক্স, আর যেটা হয় না সেটা নন রেডক্স। ওকে, তো এখানে দেখো আমরা একটু বের করেই দেখা, একটু কষ্ট করে। আচ্ছা, এটা কি? সোডিয়াম প্লাস হাইড্রক্সিল। হাইড্রক্সিলের জন্য কি? অক্সিজেনের হলো -2, হাইড্রোজেনের হলো প্লাস। এখানে হাইড্রোজেনের প্লাস, ক্লোরিনের মাইনাস, সোডিয়ামের প্লাস, ক্লোরিনের মাইনাস, হাইড্রোজেনের প্লাস, অক্সিজেনের -2।
একটু তাকায় দেখো তো, দুই পাশেই যে মৌলগুলো আছে প্রত্যেকের জারণ সংখ্যা এদিকেও যা ওদিকেও তাই, জারণের মানের পরিবর্তন হয় নাই। এখানে পটাশিয়ামের প্লাস ক্লোরিনের মাইনাস, সিলভারের প্লাস নাইট্রেটের মাইনাস, সিলভারের প্লাস ক্লোরিনের মাইনাস, পটাশিয়ামের প্লাস নাইট্রেটের মাইনাস, এখানেও সেম সেম, কোনো পরিবর্তন হয় নাই। পটাশিয়ামের প্লাস অক্সিজেনের -2, হাইড্রোজেনের প্লাস, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, এই যে প্লাস এই যে -2, তার মানে এখানেও সেম সেম। এখানে যাই, ক্যালসিয়াম একা আছে 0, হাইড্রোজেন একা আছে 0, ক্লোরিন এখানে মাইনাস, হাইড্রোজেন প্লাস, ক্যালসিয়াম এখানে +2, ক্লোরিন এখানে মাইনাস। তাহলে কি বিষয় হলো বলো তো? দেখো তো, ক্যালসিয়াম এখানে ছিল 0, এক জায়গায় +2, আবার ক্লোরিন না, ক্লোরিন এখানেও মাইনাস এখানেও মাইনাস, ক্লোরিন এখানে দর্শকায়ন, কিন্তু হাইড্রোজেন এখানে প্লাস, এই পাশে গিয়ে হয়েছে 0, তার মানে জারণ মানের পরিবর্তন হয়েছে এখানে, এই কারণে এটাই রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, নেক্সট, কোনটিতে জারণ বিজারণ ঘটে? আমরা আমাদের বইতে যদি বইগুলো আমরা ভালো করে পড়ে থাকি তাহলে আমরা জানি যে সংযোজন, এর ভেতরে সংশ্লেষণও আছে, কিংবা বিযোজন বা বিয়োজন যাই বলো, এর ভেতরে বিশ্লেষণ আছে, তারপরে দহন এবং প্রতিস্থাপন, এই 4টা বিক্রিয়া, বা ওইগুলোকে যদি এইগুলোকে ভেঙে সংশ্লেষণ লেখো বা এখানে বিশ্লেষণ লেখো, তাহলে এই সব মিলে 6টা, এই 6টা বিক্রিয়া সাধারণত আমরা এটাকে বলে কি রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। তো আমাদের এখানে কোনটিতে জারণ বিজারণ ঘটে? দেখো কোনটা আছে, এই যে প্রতিস্থাপন আছে, এটা অ্যান্সার। ওকে, নেক্সট, কোনটিতে জারণ বিজারণ ঘটে? আবার এই যে দহন আছে, দহন বিক্রিয়া, তাহলে বাকিগুলো নন রেডক্স। কোন বিক্রিয়াটি সর্বদাই তাপ উৎপাদে? এটা মুখস্থ বিদ্যা। সর্বদাই তাপ উৎপাদে বিক্রিয়া হলো প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপ কত? এটা মনে রাখবা, এটা পরীক্ষায় কিন্তু খুব আসে, এটা খুব আসে। এই মানটা হলো 57.34 কিলোজুল। ঠিক আছে, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় যখন নিরপেক্ষ লবণ উৎপন্ন হবে তখন কিন্তু এই পরিমাণ তাপ উৎপন্ন হয়। আর সব প্রশমন বিক্রিয়াতে কিন্তু কি হয়, তাপ উৎপন্ন হবে। তাহলে কোনটি পেটে অ্যাসিডিটির সমস্যা দূর করে? অর্থাৎ ওই যে গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো আমরা খাই, গ্যাস্ট্রিকের ওষুধের মূল উপাদান মূলত এই দুইটা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। কারণ পেটের ভিতরে আমাদের কি অ্যাসিডিটির সমস্যা, মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমরা জানি আমাদের যে পাকস্থলী আছে, এই যে আমাদের পাকস্থলী, এই যে পাকস্থলী, এই পাকস্থলীর ভিতরে এই যে বিভিন্ন রকমের এরকম গ্ল্যান্ড আছে, এই যে গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলো থেকে HCl তাহলে অনবরত এরকম টপ টপ করে HCl নির্গত হয়, এবং এই নির্গত হয়ে যদি এই লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে তখন আমরা অ্যাসিডিটির প্রবলেম বলি। তো এদেরকে দূর করার জন্য গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত ওষুধ আমরা খাই, যেগুলো পেটের ভিতরে ঢুকে। দেখো এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড যদি HCl এর সাথে বিক্রিয়া করে তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন করে। অপরদিকে অ্যালুমিনিয়াম অক্সাইড কি করে, এই যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন করে, এবং এই অ্যাসিডিটির প্রবলেমটা তখন দূর হয়ে যায়। ঠিক আছে, নেক্সট, কোনটি ইউরিয়ার সংকেত? দেখো তো কোন অধ্যায়ে যেন আমরা এটা করেছিলাম, ইউরিয়ার সংকেত পড়ছিলাম, মনে আছে? যে NH2 দুই পাশে আর মাঝখানে হলো CO, তাহলে এটাকে সংক্ষিপ্ত করলে কি CO NH2 এরকম আছে কি? এই যে এটা অ্যান্সার। নেক্সট, বর্ষাকালে বাড়ির ছাদের পিচ্ছিলতা, এই পিচ্ছিলতা দূর করা, মানে পিচ্ছিল করে কে? পিচ্ছিল করে হলো ক্ষারক, আর ক্ষারকের সাথে বা ক্ষারকের প্রবলেম মেটাতে হলে আমাকে ব্যবহার করতে হবে অ্যাসিড। তাহলে এখানে অ্যাসিডিক কাউকে ব্যবহার করতে হবে, এটা একটা ক্ষারক, এটা একটা ক্ষারক, এটা একটা ক্ষারক। কারণ আমরা জানি যে ধাতুর অক্সাইড কিংবা হাইড্রোক্সাইড ক্ষারক কারা? ক্ষারক কারা?
ক্ষারক হয় ধাতুর অক্সাইড অথবা ধাতুর হাইড্রোক্সাইড, ধাতুর অক্সাইড অথবা হাইড্রোক্সাইড। তাহলে অ্যান্সার কোনটা? এটা সিলিকন ডাইঅক্সাইড। এটি একটি অম্লীয় পদার্থ। ওকে, বালির উপাদান, বালি। ঠিক আছে, পিচ্ছিল দূর করতে হলে আমরা নর্মালি কি ব্যবহার করি? বালি ব্যবহার করি না? কারণ বালির ভিতরে থাকে সিলিকন ডাইঅক্সাইড এবং এটা অ্যাসিডিক, যার কারণে ওইটা ওই যে পিচ্ছিল যে পদার্থগুলো ক্ষার বা ক্ষারক ওদের সাথে বিক্রিয়া করে পিচ্ছিলতাকে দূর করে দেয়। নেক্সট, হেবার প্রণালী খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে প্রত্যেক বছরই কোনো না কোনো বোর্ডে প্রশ্ন আসে। ঠিক আছে, তো এবার যেহেতু তোমাদের একসাথে পরীক্ষা হচ্ছে সকল বোর্ডের সেম প্রশ্নতে, তো হেবার প্রণালীটা আমাদের আগে জানতে হবে। দেখো, হেবার প্রণালীতে নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়। এটি একটি উভমুখী বিক্রিয়া। এখানে আয়রন চূর্ণ ব্যবহার করা হয়। 200 থেকে 250 বায়ুমণ্ডলীয় চাপ ব্যবহার করা হয়। আর 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করা হয়। বিনিময়ে আমরা এখান থেকে কি পাই? অ্যামোনিয়া পাই এবং 92 কিলো জুল তাপ পাই। অর্থাৎ এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তো এখানে প্রশ্ন বিভিন্নভাবে দিতে পারে। আগে আমাদের প্রশ্ন সলভ করি যে হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনের প্রভাবক কোনটি? এই যে এটা হলো প্রভাবক, আয়রন চূর্ণ বা লোহার কুচি। লোহার কুচি কই এটা। কিন্তু এখানে শেষ না, এই প্রশ্নটা পরীক্ষার সময় বিভিন্নভাবে দিতে পারে। তোমার কাছ থেকে চাপের মান চাইতে পারে, অ্যান্সার কত? 200 থেকে 250। তোমার কাছ থেকে তাপমাত্রার মান চাইতে পারে। আরও ইম্পর্টেন্ট যেটা, সেইটা হলো বলবে যে হেবার প্রণালীতে নাইট্রোজেন ইস টু হাইড্রোজেন কত, অথবা হাইড্রোজেন ইস টু নাইট্রোজেন কত। একটু খেয়াল করে দেখো, এখানে আমরা কয় মোল ব্যবহার করছি বলো তো? এটা 1 মোল, এটা কি 3 মোল না? তাহলে নাইট্রোজেন আগে হাইড্রোজেন পরে, তাহলে অনুপাত হবে তখন 1:3। আর যদি হাইড্রোজেন আগে দেয় তখন উত্তর হবে 3:1। দেখো, তাহলে প্রশ্ন আমাদের এখান থেকে দিতে পারে, এখান থেকে দিতে পারে, এখান থেকে দিতে পারে, এখান থেকে দিতে পারে, আর এটা তো অলরেডি দিয়েছেই। ইভেন এটাও দিতে পারে যে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়। বুঝছো বিষয়টা? তাহলে একটা প্রশ্ন যখন আমরা সলভ করব তখন এমনভাবে করব যেন ওইখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক সেই প্রশ্নের অ্যান্সার যেন আমরা দিতে পারি। বুঝেছো? চলো পরের প্রশ্নে যাই। এই যে যেটা বলছিলাম, হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনের প্রয়োজনীয় তাপমাত্রা কত? মাত্র বলছি না, 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, কোন যৌগে ল্যাকটিক অ্যাসিড বিদ্যমান? দেখি কোথায় পাই। লেবুর রস, এটা হলো সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড। তেঁতুল, এটা হলো টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড। তারপরে দই, দুধ এবং দইয়ে থাকে কি? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড, এটাই মনে হয় আমাদের অ্যান্সার। তারপরেও জেনে নি ভিনেগার। ভিনেগারে কি থাকে? অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। এটা, এটাকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড। এইগুলো আসলে জানতে হবে। হ্যাঁ, কেমিস্ট্রি শিখবা, এগুলো জানবা না তাহলে কি হয়? নেক্সট, এখানে কি বলছে? এই বিক্রিয়ায় দর্শক আয়ন কয়টি? 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 চলো দেখি, ভাঙে। তাহলে 2 অণু আয়রন ক্লোরাইড, শুধু ক্লোরিন। এখানে 2 অণু ফেরিক ক্লোরাইড, মানে ফেরাস ক্লোরাইড থেকে ফেরিক ক্লোরাইড হয়েছে। চলো ভেঙে দেখি। এখানে আমার আছে কি? 2টা আছে আয়রন, কিন্তু একটা যৌগের মধ্যে 2 যদি না থাকতো, আয়রনের যোজন এখানে 2 বোঝা যাচ্ছে। তাহলে ক্লোরিন আছে কয়টা? 2 দুগুণে 4টা, তাহলে 4Cl মাইনাস। এখানে Cl2,
এখানে যদি ভাঙি তাহলে 2টা আয়রন, তাহলে এখানে আয়রনের যোজনী 3, তার মানে +3, আর 3 দুগুণে 6, 6 ক্লোরিন মাইনাস। তাহলে এই লাইনটা আর একটু সাজিয়ে লিখে দেখো তো, এখানে +2, 4Cl মাইনাস ক্লোরিন 2Fe+3 প্লাস 4Cl মাইনাস প্লাস 2Cl মাইনাস। এখন দেখো তো, এই যে 6Clটাকে জাস্ট আমরা এরকম ভেঙে নিলাম, কোনো সমস্যা থাকার কথা না। যেটা বলছিলাম যে বিক্রিয়ার বিক্রিয়ক অংশ এবং উৎপাদ অংশে যদি কোনো উপাদানের জারণ সংখ্যার মানের পরিবর্তন না হয়, জারণ সংখ্যার মানের পরিবর্তন যদি না হয়, তাহলে তাকে আমরা দর্শক আয়ন বলি। তো এখানে দেখো, আয়রন ছিল এখানে 2+, এখানে গিয়ে হয়েছে 3+, জারণ সংখ্যা বেড়ে গেছে, তার মানে এটা হলো জারণ বিক্রিয়া। আর 0 থেকে হয়েছে মাইনাস, যেহেতু কমে গেছে, তার মানে এটা বিজারণ বিক্রিয়া। আবারও মনে করাই দিই, যারা জারণ ঘটায় তাদেরকে বলা হয় বিজারক। এই যে ইনি হলেন বিজারক, আর ইনি যেহেতু বিজারণ ঘটছে, তার মানে ইনি হলেন জারক। কিন্তু ইনারটা দেখো, সেম 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 যার হবে, তার স্পেশাল নাম হলো দর্শক আয়ন। দর্শক আয়ন, এটাকে ইংরেজিতে বলে স্পেকটেটর। স্পেকটেটর। আশা করি প্রবলেমের সমাধান হয়েছে। তাহলে কয়টি পাইছি আমরা? 4টি। এই হলো স্যার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, সিলভার নাইট্রেট। এটা একটা অধক্ষেপণ বিক্রিয়া। তোমরা বইটা একটু খুলে দেখো। এই যে একই জলীয় দ্রাবক, এখানেও অ্যাকুয়াস সলিউশন আছে, এখানেও অ্যাকুয়াস সলিউশন আছে। তাহলে দুইটা সেম দ্রাবক বিশিষ্ট দুটি দ্রবণ যদি বিক্রিয়া করে, তার মধ্যে একটা উপাদান কি হয়, যেটা সলিড, এই যে এটা সিলভার ক্লোরাইড, এটা পাত্রের নিচে তলানি হিসেবে জমা হয়। তাহলে পাত্রের নিচে যেহেতু তলানি হিসেবে এটা জমা হয়, তার মানে এইটা যদি বিক্রিয়াটা এমন হয়, এই যে এরকম তলানি হিসেবে মনে করো জমা হয়েছে, এইটা হলো সিলভার ক্লোরাইড। আর এই যে উপরের দিকে যে উপাদানটা এরকম আছে, এইটাই হলো সিলভার নাইট্রেট, এই সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট। যেহেতু এটা বিক্রিয়া অংশ নেয় না, দ্রবণে উপস্থিত, তার মানে এটা এইভাবে না, এইটা এইভাবে থাকে, সোডিয়াম প্লাস আকারে, আর নাইট্রেট আয়নটা NO3 মাইনাস আকারে। এই দুইটা হলো আমাদের আয়ন। ঠিক আছে, এরা বিক্রিয়া যেহেতু জাস্ট উপস্থিত থাকে, বিক্রিয়ায় অংশ নেয় না, এই জন্য এদেরকে আমরা বলতেছি কি, দর্শক আয়ন। তাহলে দর্শক আয়ন কোনটি? এইটা। ওকে, ঠিক আছে, নেক্সট, মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করবে? মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে দেখবা যে জ্বালাপোড়া করে। কারণ কি, এখানে এক ধরনের অ্যাসিডের উপস্থিতি থাকে, মৌমাছির হুলের ভিতর এক ধরনের অ্যাসিড থাকে। তাহলে অ্যাসিডকে প্রশমন করতে হলে আমাকে কি করতে হবে? ক্ষারক ব্যবহার করতে হবে। তাহলে এর ভেতরে ভিনেগার, এটা একটা অ্যাসিড। খাবার লবণ, এটা হলো নিউট্রাল, না অ্যাসিড না ক্ষার। পানি, এটাও নিউট্রাল। তাহলে থাকলো কিটা? এইটা কলিচুন, ক্যালসিয়াম অক্সাইড, এটা একটি ক্ষারক, তার মানে এটা ব্যবহার করতে হবে। ওকে, নেক্সট, বিক্রিয়া হারের একক কি? একদম মুখস্থ বিদ্যা, মোল পার লিটার পার, এটা কি? এস। নেক্সট, কোন বিক্রিয়ায় চাপের প্রভাব নেই? চাপের প্রভাব নেই, লাসাতেলের নীতি থেকে বলছে চাপের প্রভাব নেই। চাপের প্রভাব নেই, এটার জন্য কি জানি আমরা, সবাইকে গ্যাসীয় হতে হবে, গ্যাসীয় আছে। বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে, এইটাই আমরা যাচাই করে দেখব। মোল সংখ্যার পার্থক্য, এখানে আছে 2 মোল, এখানে আছে 1 মোল, তার মানে চাপের প্রভাব এখানে আছে। এখানে 1 আর 3, এই সাইডে আছে 4 মোল, এখানে আছে 2 মোল, পার্থক্য আছে, তার মানে চাপের প্রভাব আছে। এখানে আছে 1 মোল, এখানে আছে 1 আর 1 2 মোল,
তার মানে এখানেও চাপের প্রভাব আছে। তার মানে চাপের প্রভাব এখানে কত দেখি, এখানে 2 মোল, এখানে 2 মোল। আচ্ছা, তাহলে যেহেতু দুই পাশের মোল সংখ্যা সমান, তাহলে এখানে চাপের প্রভাব নেই। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এই যৌগে অ্যালুমিনিয়ামের জারণ মান +3, অবশ্যই, কারণ এখানে ক্লোরিনের জারণ মান -1, তিনটার জন্য -3, তাহলে একটা অ্যালুমিনিয়াম অবশ্যই +3 হবে। কারেক্ট। আয়নিক বন্ধন, ধাতু আর অধাতু, কারেক্ট। পানিতে দ্রবণীয়, কারেক্ট। তাহলে সঠিক অ্যান্সার 1, 2, 3। নেক্সট, এই বিক্রিয়াতে টিন জারিত হয়েছে, দেখি জারিত হয়েছে কিনা। এটা ভেঙে নি একবারে ডিরেক্ট, 2Cl-, এটা 0, এটা 0। তাহলে জারণ বিজারণ চিনব কেমনে? ইলেকট্রন ত্যাগ করলে জারিত হয়। দেখো তো জারণ সংখ্যা বাড়ছে, তার মানে জারণ ঘটছে। জারণ ঘটলে অবশ্যই এটা জারিত হয়েছে, তার মানে এটা বিজারিত হয়েছে। ঠিক আছে, কারণ এখানে 0 থেকে মাইনাস, এটা বিজারণ ঘটছে। ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, ইলেকট্রন গ্রহণ করলে বিজারিত হয়। আর জারণ হয় কিসের মাধ্যমে? ইলেকট্রন ত্যাগের মাধ্যমে। বিজারণ হয় কিসের মাধ্যমে? ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এখানে এটা যদি জারিত হয় তাহলে এটাও সঠিক। ধাতব মৌলটি অবস্থান্তর মৌল না? টিন, SN, এইটা তো ডি ব্লক মৌল না, এটা ডি ব্লক মৌল না, তার মানে এটা আগেই বাদ, এইটা ভুল। তার মানে 1 আর 2 হলো সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। 11 অধ্যায়। তাহলে আমরা এই অধ্যায়টা শুরু করি। 11 অধ্যায়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলো দেখো কি বলছে, কেরোসিন ও মোমের মূল উপাদান কি? কেরোসিন ও মোমের মূল উপাদান। তাহলে কেরোসিন ও মোম আমরা উভয়ই জানি যে এই দুইটাই হলো হাইড্রোকার্বন। কি কার্বন? হাইড্রোকার্বন। আর হাইড্রোকার্বনের মূল উপাদান মূলত দুইটা, আরও অন্যান্য উপাদান থাকতে পারে, তবে মূল উপাদান হলো কার্বন আর হাইড্রোজেন। তাহলে কার্বন আর হাইড্রোজেনকে হাইড্রোকার্বন বলে, যে হাইড্রোকার্বন তো অ্যান্সার আছে, হাইড্রোকার্বন। এই প্রশ্নটার দিকে তাকাও, কোনটিতে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে? কার্বন কার্বন ত্রিবন্ধন খোঁজার আগে এইটার মানে জানতে হবে। এটার আরেকটা নাম আছে, এটা হলো ইথাইন। এটাই হলো অ্যান্সার। ইথাইন মানে হলো C2H2। এখানেই দেখো কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, এই যে, ঠিক আছে, এই যৌগটাতে এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে। তাছাড়া ইথেনের ভিতরে এখানে শুধু সিঙ্গেল বন্ধন আছে। ইথিলিন, এখানে ইথিলিন এটা তো একটা মূলক, যৌগমূলক। পলিথিন, এখানে ডাবল বন্ধন আছে, এখানেও ডাবল বন্ধন আছে, এখানে সিঙ্গেল বন্ধন, তোমার 3 বন্ধন এটা। নেক্সট, ন্যাপথলিনের অণুতে কয়টি দুর্বল বন্ধন রয়েছে? ন্যাপথলিন আমরা কি জানি? ন্যাপথলিন হলো C10H8। এটার স্ট্রাকচারটা যদি আমরা আঁকি, দেখো এইটা হলো ন্যাপথলিনের। আমরা জানি ন্যাপথলিন একটা হাইড্রোকার্বন, যার কারণে একটার পর একটা ডাবল বন্ধন আছে। এইটা সিঙ্গেল, এইটা ডাবল, এটা সিঙ্গেল, এইটা ডাবল। একটু খেয়াল করো, এখানে যেখানে যেখানে ডাবল বন্ধন, আমরা জানি যে কার্বন কার্বন একটা ডাবল বন্ধন থাকার মানে হলো, এই যে কার্বন কার্বন যদি কোথাও সিঙ্গেল থাকে, এই বন্ধনটাকে আমরা বলি পাই বন্ধন, সিগমা বন্ধন। আর যখন ডাবল বন্ধন থাকে, একটা হলো সিগমা, আরেকটা হলো পাই। তাহলে পাই বন্ধন আছে কয় জায়গায় বলো তো? আমরা যদি একটু নাম্বারিং করে দেখি, পাই বন্ধন আছে এখানে 1, এই 2, 3, এই 4, এই 5। তার মানে অ্যান্সার হলো 5। ঠিক আছে,
নেক্সট, সাইক্লোপ্রোপিন এর আণবিক ভর কত? সাইক্লোপ্রোপিন, সাইক্লোপ্রোপিনটা আবার কি? সাইক্লোপ্রোপিন এটা একটু ভেঙে দেখি। সাইকেল আকারে থাকবে, প্রোপিন মানে 3 কার্বন, আগে আমরা 3 কার্বন লিখে নিলাম। সাইক্লো বলতেছে, প্রোপিন বলতেছে, যেহেতু প্রোপিন তার মানে আমার কোনো না কোনো জায়গায় ডাবল বন্ধন দিতে হবে। এখন দেখো, প্রত্যেকটা কার্বনের যদি আমি 4টা করে হাত মিলাইতে চাই, তাহলে এই কার্বনের একটা করে ফাঁকা, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এই কার্বনের জন্য এখানে একটা, এখানে একটা। এই তো প্রত্যেকটা কার্বনে দেখো 4টা করে হাত মিলে গেছে। তাহলে এটাকে যদি ছোট করে লিখি, তাহলে আমরা কি লিখতে পারি? কার্বন আছে 3টা, আর হাইড্রোজেন হলো 1 2 3 4টা। এইটার আণবিক ভর, আণবিক ভর তার মানে কার্বন সমান কত? 3 × 12, 3 12 36, আর হাইড্রোজেন আছে 4 × 1, তার মানে 4 1 4, তার মানে টোটাল কত? 40। এইটা হলো আর আণবিক ভর, আণবিক ভর হলো 40। ঠিক আছে, আশা করি বুঝেছো। কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? অ্যারোমেটিক যৌগ নয়, অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা আমরা অলরেডি জানি যে অ্যারোমেটিক যৌগের কত 5 6 কিংবা 7 সদস্যের এখানে কি বলে সমতুল্য যৌগ থাকে, চাক্রিক যৌগ হয়, এবং যেখানে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান। তো এখানে বেনজিন, বেনজিন যদি আমরা লিখি, এইটা হলো এই যে বেনজিন, এইটা হলো ফেনল, ন্যাপথলিন অলরেডি আমি এর আগেও দেখাইছি। এটা হলো ন্যাপথলিন। আর 2 পেন্টিন, 2 পেন্টিনটা হলো এরকম, 2 পেন্টিন, 2 পেন্টিন। আমি যদি এইভাবে নাম্বারিং করি 1 2 3, এখানে আমি কিন্তু যৌগ 2 পেন্টিন, পেন্টিন 5টা কার্বন, 1 2, ওকে, এই হলো 5টা কার্বন, তাহলে পেন্টিন। এবার আমরা হাইড্রোজেন বসাই দিই, এখানে হলো 3টা, এখানে হলো হাইড্রোজেন 1টা, এখানে 1টা, এখানে 2টা, এখানে 3টা। এইটা হলো আমাদের 2 পেন্টিন। তাহলে এখানে এটা তো চাক্রিক যৌগই না, তার মানে অ্যান্সার হলো এটা। ঠিক আছে, উপরে 3টাই হলো কি? অ্যারোমেটিক যৌগ। নেক্সট, অ্যালকাইল মূলকের যোজনী। অ্যালকাইল মূলকের যোজনী জানার আগে আমাদের জানতে হবে অ্যালকেন। এই যে অ্যালকেনটার নাম হলো মিথেন। ঠিক আছে, এই অ্যালকেনটার নাম মিথেন। তাহলে এই অ্যালকেন থেকে বা মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, তাহলে এরকম একটা মূলকের তৈরি হয়। এই মূলকটাকে আমরা বলি অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক। ঠিক আছে, এই অ্যালকাইল মূলককে সংক্ষেপে কিন্তু ডাকা হয় আর দিয়ে, আর বন্ড। এটা হলো অ্যালকাইল মূলক। ঠিক আছে, তো এই অ্যালকাইল মূলক খেয়াল করে দেখো তো, একটু কমন সেন্স খাটাও, যে এখানে আমরা একটা ক্লোরিন দিয়ে এটাকে আমরা বলি না যে মিথাইল ক্লোরাইড? এটা একটা যৌগ, মিথাইল ক্লোরাইড। একটু দেখো, এটা হলো মিথাইল ক্লোরাইড। তো মিথাইল ক্লোরাইড যদি হয়, আবার পরিচিত একটা যৌগের দিকে তাকাও, এই যে ক্যালসিয়াম, কি বলে, সোডিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, এই কারণে তো এরকম। ঠিক একই রকম দেখো তো, এখানে ক্লোরিন আছে, এখানে মিথাইল আছে। তাহলে এখানে যেহেতু উপাদান আছে আমাদের 2টা এরকম, একটা হলো ক্লোরিন আর একটা হলো মিথাইল মূলক, তাহলে অবশ্যই এটার যোজনীয় 1, এটার যোজনীয় 1, তার মানে এখানে উত্তর হলো 1। যত অ্যালকাইল মূলক আছে সবার যোজনী 1। কোনটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন? বদ্ধ শিকল, তার মানে শিকলটা বদ্ধ অবস্থায় আছে। ওকে, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আচ্ছা, আমরা উত্তরটা একটু খেয়াল করে দেখি।
এখানে দেখো এটা হলো অ্যালকেন, C2H6, C3H4, C3H6, C4H8। তার মানে কি এইগুলো সবই হলো অ্যালকিন। এটা অ্যালকিন, এটা অ্যালকিন, তাহলে এই দুটা একই রকম, তাহলে এটা বাদ। এটা অ্যালকেন, এটাও বাদ, কারণ কার্বন দুইটা, এই যে এরকম করে আমরা ভাঙে নিতে পারি, এখানে বদ্ধ শিকল নাই, তাই না? তাহলে এই অপশনটা একটু ভেঙে দেখি তো। কার্বন তিনটা, কার্বন তিনটা, তাহলে আমরা যদি চাই এভাবেও লিখতে পারি। দেখো তো, 1 2 3টা কার্বন, 4টা হাইড্রোজেন, C3H4। এটা তো হয়, আর কোনোভাবে লেখা যায় কিনা? কার্বন তিনটা, এভাবে লেখা যায় না? বদ্ধ শিকল যদি করতে হয়, তাহলে যদি আমরা এখানে ডাবল বন্ধন দিই, তাহলে এই একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা, আর এখানে দুইটা হাত ফাঁকা, তাহলে এখানে হাইড্রোজেন বসায় দাও। এই তো, এখানে কার্বন 3, হাইড্রোজেন 4, তার মানে এইটা হলো আমাদের অ্যান্সার। এইটা সাইক্লোপ্রোপিন, এটার নাম সাইক্লো। এই যে তিনটা দিয়ে সাইকেল তৈরি করছে বা চক্র তৈরি করেছে, সাইক্লো, আর এখানে ডাবল বন্ধন থাকার কারণে এটার নাম হলো প্রোপিন। নেক্সট, সমগোত্রীয় শ্রেণীর পরপর দুটি সদস্যের মধ্যে পার্থক্য থাকে, কিসের পার্থক্য থাকে? এটা অ্যান্সার না, এইটা অ্যান্সার। দেখো তো কেন এটা অ্যান্সার? সমগোত্রীয় মানে দুইটা আমরা অ্যালকেন নিয়ে চিন্তা করি, দেখো CH4, এরপরের যৌগ হলো C2H6। একটু পার্থক্যটা খেয়াল করো, কার্বনের পার্থক্য একটা, হাইড্রোজেনের পার্থক্য দুইটা। আবার একটা অ্যালকিন নিয়ে চিন্তা করি, দেখো এটা হলো ইথিন, এটা হলো প্রোপিন, পার্থক্য দেখো, কার্বনের পার্থক্য 1, হাইড্রোজেনের পার্থক্য 2। অ্যালকাইন নিয়ে চিন্তা করি, অ্যালকাইন, হাইড্রোজেন, দেখো এখানেও পার্থক্য কত, দুইটা পাশাপাশি অ্যালকেন, দুইটা পাশাপাশি অ্যালকিন, অথবা দুইটা পাশাপাশি অ্যালকাইন, যেটাই তুমি নাও না কেন, পাশাপাশি হলেই তাদের মধ্যে পার্থক্য হবে সবসময় CH2 মূলকের পার্থক্য। ঠিক আছে? সাধারণ অবস্থায় অ্যালকেনের কয়টি সদস্য গ্যাসীয়? এটা একদম মুখস্থবিদ্যা বাবা, এটা হলো 4টি অ্যান্সার। 1 থেকে 4 পর্যন্ত সাধারণত এরা কি হয়? কার্বনের সংখ্যা 1 থেকে 4 হলে গ্যাস হয়। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো হলো গ্যাস। কার্বনের সংখ্যা 5 থেকে সাধারণত 15 পর্যন্ত হলে তরল হয়, তরল হয়। আর কার্বনের সংখ্যা 16 কিংবা 16 প্লাস হলে সেটা কঠিন হয়। ঠিক আছে, একটু মনে রাখবো আমরা। নেক্সট, ডাইমিথাইল ইথারের সমাণু কোনটি? ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল, মিথাইল কোনটা রে বাবা? CH3, তাহলে ডাই মানে দুইটা মিথাইল মূলক আছে, ইথার মানে মাঝখানে ও আছে, তাহলে এইটাকে দেখো তো বিন্যাস করে আমরা এভাবে, তাহলে এটাকে সংক্ষিপ্ত লিখলে আমরা লিখতে পারি C2H6O। এটা হলো এটার ছোট করে লিখলে, দেখো তো এটার অ্যান্সার হলো ইথানল। ইথানলের সংকেত কি? CH3CH2OH। এটাকে একটু সংক্ষিপ্ত করে দেখো তো, কার্বন কয়টা? দুইটা, হাইড্রোজেন কয়টা? 3 2 5 আর 1 6টা, অক্সিজেন একটা। মিলছে বাবা? সমাণু কাদেরকে বলে? সমাণু কাকে বলে? যে গাঠনিক সংকেত ভিন্ন কিন্তু আণবিক ভর সমান। দেখো এই দুইটা যোগের ভেতরে আণবিক ভর যদি বের করি একই রকমই তো আসবে, কিন্তু গাঠনিক সংকেত, এটা হলো ডাইমিথাইল ইথার, এটার নাম হলো এটা ডাইমিথাইল ইথার, আর এটার নাম হলো ইথানল।
ইথানল। ঠিক আছে, ওকে। নেক্সট, ফরমালিনে শতকরা কত ভাগ পানি থাকে? এটা মুখস্থ বিদ্যা। ফরমালিন HCHO, এটার নাম হলো ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড। তো এই ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ, 40% জলীয় দ্রবণ হলো ফরমালিন। ঠিক আছে, তার মানে দাঁড়াচ্ছে এই ফরমালিনের মধ্যে এই যে HCHO বা ফর্মালডিহাইড, এইটা থাকে হলো 40%, আর পানি থাকে বাকিটা, তার মানে 60%। ঠিক আছে, তার মানে শতকরা কত ভাগ পানি থাকে? 60 ভাগ। কোনটি বিষাক্ত? এটা মুখস্থ বিদ্যা। মিথানল হলো বিষাক্ত। জৈব অ্যাসিডের কার্যকরীমূলক, আচ্ছা কার্যকরীমূলক কয়েকটা জেনে নিই। আমাদের বইতে যেগুলো আছে এগুলো জানলেই চলবে। কার্যকরীমূলক, হ্যাঁ, কার্যকরীমূলক। এইটা হলো অ্যালকেন, এইটা হলো অ্যালকিন, এইটা হলো অ্যালকাইন, এইটা হলো অ্যালকাইল মূলক, যদি এর সাথে OH থাকে অ্যালকোহল মূলক, আর এর সাথে যদি CHO থাকে এটা হলো কি? আচ্ছা মূলক বলছে তো, আমরা এটা মাইনাস করে রাখি। কার্যকরীমূলক, এটা হলো অ্যালডিহাইড, এটি হলো অ্যালকোহল, যদি COOH থাকে এটা হলো জৈব অ্যাসিড। ঠিক আছে, যদি এরকম থাকে ROR, এটা হলো কি? ইথার। যদি RCOR থাকে তাহলে এটাকে বলা হয় কিটোন। এই নামগুলো আমরা একটু মোটামুটি মনে রাখবো। ঠিক আছে, তাহলে এটা প্রথমটা কি বললাম, নাম্বারিং করে দিই তাহলে বুঝতে পারবা। এটা হলো অ্যালকেন, এটা হলো অ্যালকিন, এটা হলো অ্যালকাইন, এটি হলো অ্যালকাইল মূলক, অ্যালকাইল, এটি হলো অ্যালকোহলের কার্যকরীমূলক, অ্যালডিহাইডের কার্যকরীমূলক, এটি হচ্ছে জৈব অ্যাসিডের কার্যকরীমূলক, এটা হলো ইথার, ইথারের কার্যকরীমূলক, এটি হলো কিটোনের কার্যকরীমূলক। তো কিটোন সাধারণত পরীক্ষায় দেওয়া হয় না, 1 থেকে 8 পর্যন্ত এইগুলোই পরীক্ষায় আসে। নেক্সট, তাহলে এটা অ্যান্সার কি? জৈব অ্যাসিডের কার্যকরীমূলক এই যে এটা। নেক্সট, জৈব অ্যাসিডের কার্যকরীমূলক অলরেডি হয়েছে। নেক্সট, রেকটিফাইড স্পিরিট এর মূল উপাদান। রেকটিফাইড স্পিরিটটা কি? রেকটিফাইড স্পিরিট হলো ইথানল, CH3CH2OH। এই ইথানলের 95.6% জলীয় দ্রবণ। এইখানে ইথানল থাকে কতটুকু? অলরেডি আমরা জেনে গেছি 95.6%। আর একটা হলো কি? পানি। পানি থাকে হলো কত হবে? 100 থেকে বিয়োগ করো, 4.4, এত সম্ভবত এরকম, অথবা এখানে 4 এখানে 6 হতে পারে। তাহলে উপাদান কি বলছে? এই যে ইথানল, সিম্পল। নেক্সট, স্টার্চ থেকে গাজন প্রক্রিয়ায় উৎপন্ন হয় কোনটি? এটাও আমাদের মূল বইতে দেওয়া রয়েছে, এটার উত্তর ইথানল। স্টার্চ থেকে গাজন প্রক্রিয়ায় উৎপন্ন করা হয় ইথানল। নিচের কোনটি অ্যালকাইন? অ্যালকাইন, 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 অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন, এটা জানতেই হবে, না হলে 11 অধ্যায়ে কিন্তু MCQ ভুল হবে। অ্যালকাইন। ঠিক আছে,
অ্যালকেনের সাধারণ সংকেতটা মনে রাখতে হবে। এটা অ্যালকেন CN H2n+2, আর অ্যালকাইনের হলো CN H2n-2, আর এখানে কার্বন যা হাইড্রোজেন তার দ্বিগুণ। এইটুকু মনে রাখতে হবে, নাহলে কিন্তু মহাবিপদ ওয়েট করতেছে। ঠিক আছে, এখন কি বলতেছে দেখো, নিচের কোনটি অ্যালকাইন, তাহলে আমার সূত্রের সাথে মিলাও। কার্বন যা হাইড্রোজেন দ্বিগুণের চাইতে 2 কম হবে। এখানে আছে 4, হাইড্রোজেন আছে 4 2 8, 2 বেশি, তার মানে এটা অ্যালকেন। এটা হলো অ্যালকেন, এটা বাদ। দ্বিগুণের চেয়ে 2 বেশি, এটাও অ্যালকেন। এখানে কার্বন হাইড্রোজেনের চাইতে দ্বিগুণ, তার মানে এটা অ্যালকিন। এই যে দেখো কার্বন 6টা, তাহলে হাইড্রোজেন ডাবল হলে 12 থেকে 2 কম, এইটা হলো আমাদের অ্যালকাইন। তার মানে এটা সঠিক অ্যান্সার। নেক্সট, ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল CH2 সাথে এখানে একটা OH, এখানে একটা OH, ইথিলিন গ্লাইকল। তাহলে এখানে যৌগ মূলকটা দেখো তো, এখানে যে কার্যকরী মূলক হিসেবে কে আছে? কার্যকরী মূলক হিসেবে কে আছে? অ্যালকোহল আছে। এই জন্য এটাকে কি বলা হয়? ইথিলিন গ্লাইকল এক ধরনের অ্যালকোহল। অ্যান্সার হলো অ্যালকোহল। ইজি। নেক্সট, কোনটি অ্যালকানেল? অ্যালকানেল মানে হলো অ্যালডিহাইড। তাহলে একটু আগে অ্যালডিহাইডের কার্যকরী মূলক বলছিলাম না? কথা বলছিলাম, অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি? একটা অ্যালকাইল মূলক থাকবে, সাথে CHO থাকতে হবে। CHO কই আছে? এই যে CHO। নেক্সট, কোনটি ডাইক্লোরোমিথেন? ডাইক্লোরোমিথেন। তাহলে জিনিসটা হলো এরকম, কিন্তু ক্লোরিন থাকবে 2টা। তাহলে ক্লোরিন থাকলে 2টা হাইড্রোজেন থাকবে আর 2টা ক্লোরিন, তাহলে এটা হবে ডাইক্লোরোমিথেন। এটা হলো শুধু মিথেন, এইটা শুধু মিথেন, আর এইটা হলো ডাইক্লোরোমিথেন। CH2Cl2 কই? এইটা। ঠিক আছে। নেক্সট, কোনটি অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্য? আমরা জানি যে অ্যালকিন শ্রেণীর সদস্য শুরু হয় 2 থেকে। এটা হলো শুরু, মানে কি? এটা হলো প্রথম সদস্য। তাহলে দ্বিতীয় সদস্য কোনটা হবে বাবা? n এর মান যখন 3 হবে। তাহলে n এর মান যদি 3 হয় এবং জিনিসটা যেহেতু অ্যালকিন, তাহলে সূত্র কি বলে? H2n, তার মানে C3H6 আছে। এই যে এটা। কোনটি প্যারাফিন? প্যারাফিন কাদেরকে বলে? আমরা সবাই জানি অ্যালকেন সমূহকে বলা হয় প্যারাফিন, অ্যালকেন, অর্থাৎ CnH2n+2। দেখো এই ফিগার কার আছে? এখানে সি 2টা হাইড্রোজেন ডাবল, অ্যালকিন, অ্যালকিন, ওই যে প্রথমটা। নেক্সট, অলিফিন। অলিফিন বলা হয় সাধারণত অ্যালকিনকে। অ্যালকিন যারা, অলিফিন মানে হলো তেল উৎপাদনকারী, অয়েল ফর্মিং। অলিফিন শব্দের অর্থ অনেক সময় দেয় অয়েল ফর্মিং। আর আরেকটা যেন কি পড়লাম? প্যারাফিন। প্যারাফিন শব্দের অর্থ অনেক সময় পরীক্ষায় দেওয়া হয়, এটা হলো আসক্তিহীন। ঠিক আছে। আচ্ছা, এই অ্যালকিন CnH2n, দেখো এই ফিগার কার? ডাবল এসে 2 বেশি, ডাবল 2 কম, 2 বেশি, তার মানে এটা অ্যান্সার। ঠিক আছে। নেক্সট, বেনজিনে কয়টা পাই ইলেকট্রন আছে? আচ্ছা, বেনজিনে কয়টা পাই ইলেকট্রন আছে? ইন্টারমিডিয়েটে একটা তথ্য আছে, এই তথ্যটা
জানতে হবে, যদি এই প্রশ্নের অ্যান্সার আমাকে জানতে হয়, এটা হলো হাকেল তত্ত্ব। হাকেল তত্ত্ব। হাকেল তত্ত্বের মূল সূত্রটা হলো এরকম যে 4n+2, ঠিক আছে, যে সঞ্চরণশীল যে পাই ইলেকট্রনটা থাকবে সেখানে তার নাম্বারটা হবে এই 4n+2 সংখ্যক। হ্যাঁ, এখানে এন দ্বারা কি বোঝায়? এন দ্বারা চক্রের কথা বোঝায়, যে এটা কোন চাকরিক, ঠিক আছে, চক্রটা কয়টা চক্র আছে এখানে। তো এখানে বেনজিন যেহেতু বলছে, তাহলে বেনজিনের দেখো তো, বেনজিনের চক্র আছে কয়টা? একটাই তো চক্র, তার মানে এন এর মান এখানে 1। এন এর মান 1 হলে এই সূত্রটা বসাও, 4n+2, দেখো তো 4 × 1 + 2 সমান কত? 6। তার মানে এখানে পাই ইলেকট্রন সংখ্যা বের করব আমরা এই হাকেল তত্ত্বের সূত্র দিয়ে। তাহলে ইলেকট্রন সংখ্যা কত? 6টা। আরো সহজ করে তুমি যদি বুঝতে চাও, এইখানে যে কার্বনগুলো আছে, যে এইখানে যে 6টা কোণায় এখানে 6টা কার্বন আছে, তো এখানে কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে না, এই দ্বিবন্ধনের প্রত্যেক মাথায় একটা করে ইলেকট্রন থাকে। তাহলে এরকম দ্বিবন্ধন আছে যেহেতু 3 জায়গায়, তাহলে 3 দুগুণে কত? 6, তাহলে 6টা ইলেকট্রন থাকে। এভাবে আমরা সংক্ষেপে মনে রাখতে পারি। তবে সূত্র অনুসারে যদি বুঝতে চাই তাহলে এইভাবে। আরেকটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার। এখন মনে করো আমাকে ন্যাপথলিনের কথা বললো, ন্যাপথলিন। তাহলে ন্যাপথলিনে দেখো তো এরকম চক্র কয়টা? ন্যাপথলিনের চক্র কয়টা? 2টা চক্র, তার মানে এখানে এন এর মান 2। তাহলে 4n+2 সূত্র অনুযায়ী বসাইলে 4 × 2 + 2, তার মানে 10। এখানে ইলেকট্রন সংখ্যা বা কি বলে পাই ইলেকট্রনের সংখ্যা, এই যে পাই ইলেকট্রন সংখ্যা। যদি এই সেম প্রশ্নটা বেনজিনের জায়গায় যদি আমাকে বলতো ন্যাপথলিন, তাহলে উত্তর হতো 10। ঠিক আছে, আরেকটা আছে, এইটাকে এরকম বলে, এই যে এরকম থাকে সেটা, এরকম। তো এইখানে এইটার নাম কিন্তু অ্যানথ্রাসিন, এটার নাম অ্যানথ্রাসিন। এটা ইন্টারমিডিয়েটে উঠলে পাবা তোমরা। এই অ্যানথ্রাসিনে দেখো এন এর মান 3, তাহলে এখানে পাই ইলেকট্রন কত? 4n+2, তার মানে 4 × 3 + 2 = 14। তো এভাবে আমরা সূত্র অনুসারে পাচ্ছি, কিন্তু যদি সংক্ষেপে মনে রাখতে চাও, এখানে দেখো পাই বন্ধন আছে আমাদের 7 জায়গায়, তার মানে পাই বন্ধনের 2 প্রান্তে 2টা, তার মানে 7 দুগুণে 14। এখানে আছে আমার 5টা, 5 দুগুণে 10। এখানে আছে 3টা, 3 দুগুণে 6। এভাবে আমরা মনে রাখতে পারবো। তাহলে আমাদের বেনজিনে পাই ইলেকট্রন আছে কয়টা? 6টা। দেখো এখানে কি বলছে, CH3 বন্ড সি, তারপরে ডাবল বন্ড সি, আবার CH3। আসলে এটা কি যোগটা কি হয়েছে? কিন্তু 3টা হাত, একটা হাত ফাঁকা, এখানে একটা হাইড্রোজেন বসবে। এখানে একটা হাইড্রোজেন থাকবে, একটা, 2টা, 3টা, 4টা, হ্যাঁ, এখানে 3টা, 3টা, আর এখানে এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা বন্ড। আচ্ছা, যোগটা আসলে এখানে ভুল আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন হবে। আচ্ছা, এখন এটা নামকরণ করতে বলছে। নামকরণ করার জন্য আমাকে দেখতে হবে যে এইখানে ডাবল বন্ধন 3 বন্ধন আছে কিনা, এই যে এক জায়গায় আছে। এখন এই ডাবল বন্ধন 3 বন্ধনটা দেখবো আমরা যে কোন পাশ থেকে হিসাব করলে ওটা কাছাকাছি হয়। তো এখানে যেহেতু মাঝ বরাবর আছে, তাহলে আমরা যে প্রান্তে থেকেই হোক আমরা নাম্বারিংটা করে নিতে পারি। তাহলে আমরা জানি 1কে বলা হয় মিথ, 2কে বলা হয় ইথ, 3কে বলা হয় প্রোপ, 4কে বলা হয় বিউ বা বিউট। তো এখানে টোটাল জিনিসটা হলো বিউটেন, কিন্তু ডাবল বন্ধন থাকার কারণে এই বিউট, এ হলো বিউট, ডাবল বন্ধনের কারণে এটার সাথে ইন যোগ করতে হবে। তাহলে এটাকে আমরা এক কথায় বলবো বিউটিন।
বিউটিন। কিন্তু এই যে নাম্বারটা, কোন নাম্বারের পরে এই ডাবল বন্ধনটা আছে? 2 নাম্বার। তাহলে এই জন্য এটার নাম বিউটিন 2। বিউটিন 2, এর অ্যান্সার হলো বিউটিন 2। ঠিক আছে, নেক্সট। বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে, মুখস্থবিদ্যা, 99.99%। আর বিশ্বের অন্যান্য দেশে পাওয়া যায় 80%। এখানেও একটা হাইড্রোজেন হবে, এত ভুল করছে। এই CH2। এখন দেখো এই যৌগের নাম কি বলছে। এখন দেখো তো ডাবল বন্ধন এই পাশ থেকে গেলে কাছে নাকি এই পাশ থেকে গেলে কাছে? অবশ্যই বাম পাশ থেকে, ডান পাশ থেকে। তাহলে আমরা এখানে নাম্বারিং করব 1 2 3। তাহলে জিনিসটা আছে 3। 3 হলে এটাকে বলা হয় প্রোপ। প্রোপ। আর ডাবল বন্ধন আছে কয় নাম্বার কার্বনের পরে? 1 নাম্বার। তাহলে এটা হলো টোটাল হলো 3টা, ওই জন্য প্রোপ প্লাস ইন, তার মানে জিনিসটা হলো প্রোপিন। প্রোপিন, কিন্তু 1 নাম্বার কার্বনের পরে ডাবল বন্ধন, ওই জন্য প্রোপিন 1। এই অ্যান্সার হলো প্রোপিন 1। C4H8 এই যৌগে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আসলে কি তাই? দেখি তো। কার্বন 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 কার্বন, প্রত্যেকটা কার্বনের 2টা করে হাত ফাঁকা। তাহলে হাইড্রোজেন যদি বসাই, প্রত্যেক কার্বনের 4টা হাত হয়েছে। হাইড্রোজেন 2 2 2 2 2, 4 দোকানে 8, 4 8, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। ওকে। অ্যালকোহল সমগোত্রীয়। অ্যালকোহল সমগোত্রীয়, অবশ্যই কারেক্ট। এরপর অসম্পৃক্ততা প্রদর্শন করে, এটার আরেকটা যৌগ কি হতে পারে দেখি তো। C4H8 অ্যালকিন। অ্যালকিন অবশ্যই। এখানে একটা ডাবল বন্ধন দিয়ে যদি দেই তাহলে এটা হয়ে গেল 2। এখানে একটা H, এখানে 2টা H, এখানে 3টা, তাহলে 3 2 5 6 6 2 8, C3H8। তার মানে এটা এক ধরনের অ্যালকিনও বটে। ঠিক আছে, তাহলে অ্যালকিনও হতে পারে যেহেতু, তাহলে অ্যালকিন অসম্পৃক্ততা প্রদর্শন করে, তার মানে এটা কারেক্ট। অ্যান্সার কারেক্ট। এই হলো আমাদের মোটামুটি 210টা MCQ, যেটা আমার অলরেডি পা ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে প্রায় 3-4 ঘন্টা দাঁড়িয়ে আছি। তো এই কষ্টটা আমার কষ্ট থাকবে না যদি তোমরা সবাই ভালোভাবে বুঝে বুঝে এইখানকার যে 210টা MCQ আমরা পড়িয়েছি, 210টায় যদি তুমি একটু সময় নিয়ে বুঝে বুঝে পড়ো, তাহলে আমার মনে হয় যত MCQ তোমার থাকুক না কেন, সবগুলো MCQ তুমি পরীক্ষাতে সুন্দরভাবে করে আসতে পারবা। তো তোমাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমি আমার এই MCQ সিরিজের বিশেষ করে কেমিস্ট্রির এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।